ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে আসছে সরাসরি যুদ্ধের হুমকি। অন্যদিকে ইরান আর রাশিয়া মিলে তৈরি করছে এক শক্তিশালী প্রতিরক্ষা দেওয়া। পরিস্থিতি এখন এমন পর্যায়ে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে আগুনের শিখা জ্বলে উঠতে পারে। কেন ট্রাম্প হঠাৎ এত আক্রমণাত্মক হয়ে উঠছিলেন এবং ইরান রাশিয়ার এই গোপন আঘাত কেন যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিয়েছে? ট্রাম্পের আলটিমেটাম, হয় চুক্তি করো নয়তো ধ্বংস। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইরানের নেতাদের সামনে এখন একটাই পথ, একটি ফেয়ার ডিল বা চুক্তিতে সই করা। ট্রাম্পের দাবি, গত কয়েক মাসে ইরানে হাজার হাজার মানুষ মারা গেছে এবং 837 জনকে ক্রেনে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। ট্রাম্পের ভাষায়, আমি বলে দিয়েছি, একজনকে ফাঁসি দিলেও আমি সাথে সাথে ইরানে বোমা মারব। ট্রাম্প এখানে লিমিটেড মিলিটারি স্ট্রাইক বা সীমিত সামরিক হামলার কথা ভাবছেন, অর্থাৎ পুরো যুদ্ধ নয়, বরং ইরানের নির্দিষ্ট কিছু সামরিক বা সরকারি স্থাপনায় নিখুঁত হামলা চালিয়ে তাদের আলোচনার টেবিলে বাধ্য করা। ইরান রাশিয়া টেলিফোনে যুদ্ধের ছক। ঠিক যখন ট্রাম্প হুমকি দিচ্ছেন, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফোন করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভকে। এটা কি কেবল সৌজন্যমূলক আলাপ? একদমই না। ইরানের দাবি, তারা একটি ন্যায়সঙ্গত চুক্তি চায় যা তাদের পারমাণবিক অধিকার রক্ষা করবে। রাশিয়ার সমর্থন। ল্যাভরভ সরাসরি বলেছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করা হবে একটি মারাত্মক অপরাধ। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, রাশিয়া আর ইরান এখন কেবল রাজনৈতিক বন্ধু নয়, তারা সামরিকভাবেও একজোট। একদিকে সমুদ্রে জয়েন্ট নেভাল ড্রিল বা নৌমহড়া চলছে, অন্যদিকে রাজনৈতিক টেবিলে তারা আমেরিকার বিরুদ্ধে এক কাট্টা। ঘনিয়ে আসছে কি যুদ্ধের মেঘ? আমেরিকার বিশাল রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন ভূমধ্যসাগরে অবস্থান করছে। এটি আমেরিকার সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কনও এই অঞ্চলে পৌঁছেছে। অন্যদিকে ইরানও কিন্তু বসে নেই। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, গত বছর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ইমাম আলী মিসাইল বেস আবার মেরামত করা হচ্ছে। মাটির নিচে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করার সাইলো বা সুড়ঙ্গগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। অর্থাৎ ইরান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে টেবিলে বসছে। একটা বড় পাওয়ার গেম চলছে। ওমানের মধ্যস্থতায় জেনেভায় আলোচনা চললেও দুই পক্ষই একে অপরকে বিশ্বাস করতে পারছে না। ট্রাম্প চাইছেন নিজের ইমেজে একটি বড় জয়, একটি নতুন পরমাণু চুক্তি। ইরান চাইছে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি, কিন্তু নিজের সামরিক শক্তি না কমিয়ে। রাশিয়া চাইছে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প যদি সবুজ সংকেত দেন, তবে আগামী কয়েকদিনের মধ্যে ইরানের ওপর হামলা হতে পারে। তবে এই হামলা কি কেবল ইরানকে চুক্তিতে বাধ্য করবে, নাকি এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের জন্ম দিবে? এবারের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ। ইরাকের আধা সামরিক বাহিনী একটি ভিডিও রিলিজ করেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ভিডিওটি কোনো সাধারণ মরুভূমির মহড়া নয়, বরং মাটির গভীরে তৈরি এক বিশাল অস্ত্রনগরীর ঝলক। ইরাক, ইরান আর রাশিয়ার এই ত্রিমুখী জোট আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরাকের পাতালপুরি এবং যুদ্ধের হুমকি। ইরাকের শক্তিশালী মিলিশিয়া গ্রুপগুলো মাটির নিচে বিশাল টানেল তৈরি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সেই সুড়ঙ্গের পর মাইল সাজানো রয়েছে অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল সিস্টেম। তাদের বার্তা পরিষ্কার, আমরা প্রস্তুত, আজই, এখনই। ইরাকের ভৌগোলিক অবস্থানটা একটু লক্ষ্য করুন। এর এক পাশে জর্ডান, অন্য পাশে কুয়েত, মাঝখানে লেভান্ট এবং পারস্য উপসাগর। যদি ইরাকি যোদ্ধারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে পুরো অঞ্চলের সাপ্লাই চেইন এবং এনার্জি মার্কেট মুহূর্তের মধ্যে ধসে পড়বে। এটি কেবল একটি ভিডিও নয়, এটি ওয়াশিংটনের বিরুদ্ধে একটি শক্তিশালী সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। রাশিয়ার এন্ট্রি। আগুন নিয়ে খেলবেন না। সবচেয়ে বড় টুইস্ট হলো রাশিয়ার অবস্থান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করার পরিকল্পনা মানে আগুন নিয়ে খেলা। রাশিয়া স্পষ্ট করে দিয়েছে যে তারা কেবল দর্শক হয়ে বসে থাকবে না, তারা ইরানের সার্বভৌমত্বের পক্ষে এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির কাঠামোর মধ্যে থেকে সমাধানের পক্ষে। কিন্তু আমেরিকা যদি বেশি শক্তি দেখায়, তবে রাশিয়া এবং ইরান একজোট হয়ে তার জবাব দেবে। বান্দর আব্বাসের শক্তি প্রদর্শন।
সম্প্রতি দক্ষিণ ইরানের বান্দর আব্বাসে একটি রুদ্ধশ্বাস নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ইরান এবং রাশিয়ার স্পেশাল ফোর্স মিলে একটি হাইজ্যাক হওয়া জাহাজ উদ্ধারের নাটকীয় মহড়া দিয়েছে। ইরানের আলবান ডেস্ট্রয়ার এবং শক্তিশালী SH-3 হেলিকপ্টার, রাশিয়ার ব্রেভি হেলিকপ্টার ক্যারিয়ার এবং ফাইটার জেট। এটা ছিল আমেরিকার যুদ্ধ জাহাজগুলোর প্রতি একটি ওপেন চ্যালেঞ্জ। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি তাদের উপর একটি গুলিও চালানো হয় তবে তার পরিণাম হবে সুদূর প্রসারী এবং বিধ্বংসী। বন্ধুরা, এই পুরো ঘটনার টাইমিংটা দেখুন। একদিকে জেনেভায় পরমাণু আলোচনা চলছে, অন্যদিকে সমুদ্র এবং মাটির নিচে যুদ্ধের প্রস্তুতি। শক্তি সমীকরণ। রাশিয়া এবং ইরানের এই সামরিক ঐক্য প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। অর্থনৈতিক ঝুঁকি। যদি যুদ্ধ বাঁধে তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও কঠিন। তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি এটি কেবল একে অপরকে চাপে রাখার একটি কৌশল? ল্যাভরভ ঠিকই বলেছেন, পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে সামান্য একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে পারে। সম্ভাব্য যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতির স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক সমাবেশ চলতে থাকায় বসে নেই তেহরানও। স্যাটেলাইট চিত্রে এমন চিত্র উঠে এসেছে। দেখা গেছে দেশটি তার পারমাণবিক স্থাপনা আরও সুরক্ষিত করছে, ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্গঠন করছে এবং সামরিক ও প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাচ্ছে। শুক্রবার মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটে ইরান গত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটিগুলো মেরামতে ব্যাপকভাবে কাজ করছে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচিকে করা হচ্ছে আরও গোপন ও সুরক্ষিত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন একটা বারুদের স্তূপের মতো হয়ে দাঁড়িয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম, অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির পাল্টা চ্যালেঞ্জ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্ব এখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে, পরের 10 থেকে 15 দিন কি আমরা নতুন কোনো মহাযুদ্ধ দেখতে চলেছি? ট্রাম্পের ডেডলাইন এবং 10 থেকে 15 দিনের আলটিমেটাম। প্রেসিডেন্ট ট্রাম্প এখন আর কোনো রাগঢাক রাখছেন না। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইরানকে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে একটি পরমাণু চুক্তিতে সই করতে হবে। সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিনা, ট্রাম্প রহস্যময়ভাবে উত্তর দিলেন, আমি সেটা এখনই বলতে পারছি না, তবে আমাদের বিশাল শক্তিশালী জাহাজগুলো কিন্তু ওই দিকেই যাচ্ছে। আমেরিকা বর্তমানে মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে। 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, ডজনখানেক যুদ্ধ জাহাজ এবং শত শত ফাইটার জেট, 150টিরও বেশি কার্গো ফ্লাইট ভর্তি করে টন টন অস্ত্রশস্ত্র ইতিমধ্যে অঞ্চলে পৌঁছে গেছে। খামেনির চপেটাঘাত এবং ইরানের পাল্টা হুমকি। ডোনাল্ড ট্রাম্পের এই আর্মাডা বা রণতরী বহরকে ইরান কিন্তু একদমই পাত্তা দিচ্ছে না। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পকে সরাসরি মূর্খ বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, আমেরিকা বলছে তারা যুদ্ধজাহাজ পাঠিয়েছে, খুব ভালো কথা, কিন্তু এই যুদ্ধজাহাজকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার মতো অস্ত্র ইরানের কাছে আছে। খামেনির যুক্তি হলো, আলোচনার আগেই যদি ট্রাম্প ফলাফল ঠিক করে দেন যে এই চুক্তিতেই সই করতে হবে, তবে সেই আলোচনার কোনো মানে হয় না। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। জাতিসংঘের চিঠিতে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি। ইরান এখন কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি একটি কড়া চিঠি লিখেছেন। সেই চিঠির মূল কথাগুলো ছিল অত্যন্ত বিপজ্জনক। টার্গেট মার্কিন বেস। যদি আমেরিকা হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি, স্থাপনা এবং সম্পত্তি ইরান বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে। বিপর্যয়কর ফলাফল। এই যুদ্ধ কেবল ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলকে ছাই করে দেবে। ব্রিটেনকে সতর্কবার্তা, ট্রাম্প যদি ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলা চালান তবে ইরান তার পাল্লা আরও বাড়াবে। মিত্র দেশগুলোর আতঙ্ক। এই যুদ্ধের আশঙ্কায় সবচেয়ে বেশি ভয় আছে জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। কারণ যুদ্ধ শুরু হলে তাদের মাটি ব্যবহার করা হতে পারে এবং ইরানের পাল্টা মিসাইলগুলো তাদের উপরেও এসে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলো এখন দুই নৌকায় পা দিয়ে চলছে, একদিকে আমেরিকার বন্ধুত্ব, অন্যদিকে ইরানের সম্ভাব্য প্রতিশোধ। ট্রাম্প কি সত্যিই হামলা করবেন? ট্রাম্পের পুরনো কৌশল হলো প্রচন্ড চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে আলোচনার টেবিলের নতি স্বীকার করতে বাধ্য করা, যাকে বলা হয় দ্য আর্ট অফ দ্য ডিল। কিন্তু সমস্যা হলো ইরানও দম্বর পাত্র নয়। তারা জানে যদি একবার নতি স্বীকার করে তবে তাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে।
ইসরায়েল এবং আমেরিকা কি সত্যিই ইরানের ওপর বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে? কি ঘটছে আসলে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ এখন আগের চেয়ে অনেক বেশি ঘনীভূত। আমেরিকা এবং ইরানের মধ্যকার তথাকথিত কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ এখন আর পর্দার আড়ালে নেই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। ওমান সহ অনেক দেশে মধ্যস্থতা করার চেষ্টা করেছিল, কিন্তু লাভ হয়নি। কূটনৈতিক সব আলোচনা এখন কার্যত ডেড এন্ডে গিয়ে ঠেকেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছেন। আমেরিকা শুধু মুখে হুঁশিয়ারি দিচ্ছে না, তারা যুদ্ধের জন্য সরঞ্জামও গুছিয়ে ফেলছে। ইসরায়েলের অবস্থান এবং ডেডলাইন। ইসরায়েল এই সংঘাতকে দেখছে একদম অনিবার্য হিসেবে। তাদের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, কথায় আর কাজ হবে না। ইসরায়েল ইতিমধ্যে মার্কিন বাহিনীর সাথে মিলে যৌথ সামরিক মহড়া এবং অভিযোগের ছক কষতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধের চুক্তিতে না আসে, তবে তাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মার্কিন কর্মকর্তাদের মতে হাতে সময় আছে মাত্র 10 থেকে 15 দিন। এর মধ্যে সমাধান না হলে সরাসরি সামরিক অ্যাকশনে যেতে পারেন ট্রাম্প। এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে যে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনাও আমেরিকার টেবিলে রয়েছে। কেন এই উত্তেজনা? মূল কারণগুলো কি? পারমাণবিক কর্মসূচি। ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন নিয়ে ইসরায়েল ও আমেরিকার দীর্ঘদিনের মাথা ব্যথা। তাদের ভয়, ইরান পারমাণবিক বোমা বানালে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য শেষ হয়ে যাবে। আঞ্চলিক প্রভাব। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত ইরানের যে প্রভাব, তা দমনে ইসরায়েল মরিয়া। ব্যর্থ কূটনীতি। একের পর এক প্রস্তাব নাকচ হওয়ায় দুই দেশই এখন আক্রমণাত্মক অবস্থানে। ইরানের প্রতিক্রিয়া এবং বিশ্ব অর্থনীতি। ইরানও কিন্তু হাত গুটিয়ে বসেনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, তারা কোনো চাপের মুখে মাথা নত করবেন না। তারা নিজস্ব পাল্টা প্রস্তাব তৈরি করছেন ঠিকই, কিন্তু যুদ্ধের হুমকি দিলে তারা পিছু হটার পাত্র নন। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো এখন চরম আতঙ্কে আছে, কারণ একবার যদি যুদ্ধ শুরু হয়, তবে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হবে এবং বিশ্ব অর্থনীতি ধসে পড়ার ঝুঁকি তৈরি হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানি রাজনীতিবিদেরা। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ওমান ও জেনেভায় মধ্যস্থতা বৈঠকের পরেও কোনো সুরাহা না হওয়ায় আন্তর্জাতিক মহল এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছে। পরবর্তী 10 দিনের মধ্যে কূটনৈতিক কোনো সমাধান না এলে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। একটি যুদ্ধজাহাজ কি সত্যি সমুদ্রের রাজা, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু এখন পানির নিচে অপেক্ষা করছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন, যা সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে। তিনি বলেন, যুদ্ধজাহাজ অবশ্যই বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বিপজ্জনক সেই অস্ত্র যা তাকে সমুদ্রের তলদেশে পাঠাতে পারে। প্রশ্ন হলো, এটা কি শুধু রাজনৈতিক ভাষণ, নাকি ইরান সত্যিই এমন কোনো অস্ত্রের ইঙ্গিত দিচ্ছে যা মার্কিন নৌবাহিনীর ভারসাম্য নষ্ট করতে পারে? খামেনি তার ভাষণে আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে 47 বছরেও যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে সরাতে পারেনি। খামেনির দাবি, এটি একটি ভালো স্বীকারোক্তি, ভবিষ্যতেও পারবেন না। এখানে বার্তাটি পরিষ্কার, ইরান নিজেদের টিকে থাকার ক্ষমতাকে শক্তির প্রমাণ হিসেবে দেখাচ্ছে। তাহলে সে ভয়ঙ্কর অস্ত্র কি? বিশ্লেষকদের মতে খামেনির বক্তব্য হয়তো ইঙ্গিত করছে তথাকথিত ক্যারিয়ার কিলার ক্ষেপণাস্ত্রের দিকে। ইরান সম্প্রতি যে নতুন ক্রুজ মিসাইল নিয়ে প্রচার করছে তার নাম আবু মাহদি। এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসের নামে। ইরানি মিডিয়ার দাবি, এটি দূরপাল্লার প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইরানের দাবি, এই মিসাইল কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক গাইডেন্স সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানার ক্ষেত্রে এটি আগের চেয়ে অনেক বেশি নিখুঁত। প্রযুক্তিগত দিক। আবু মাহদি মিসাইলটি রাশিয়ার KH-55 ক্রুজ মিসাইল থেকে অনুপ্রাণিত বলে জানা যায়। এতে টার্বোজেট ইঞ্জিন রয়েছে, যা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে। এটি নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যেতে পারে, যাকে বলে সি স্কিমিং ফ্লাইট প্রোফাইল। ডুয়াল মোড রাডার সিকার থাকার কারণে এটি চলমান জাহাজকেও ট্র্যাক করতে পারে। এটি এমনভাবে তৈরি যাতে মার্কিন বিমানবাহী রণতরী ও তার এসকর্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা যায়। ইরান বলছে, এই মিসাইল এখন পূর্ণাঙ্গ মোতায়েনের জন্য প্রস্তুত।
এছাড়া উপকূলীয় মোবাইল লঞ্চের ব্যবহার করে তারা আঘাত হানার সক্ষমতা বাড়িয়েছে। এমনকি ২৬০০ কিলোমিটার পাল্লার সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইলও উন্নয়নের পথে রয়েছে বলে দাবি করা হয়েছে। হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন। এই সামরিক বার্তা এসেছে এমন সময় যখন ইরান হরমুজ প্রণালীতে বড় ধরনের মহড়া চালিয়েছে। স্ট্রেইট অফ হরমুজ হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ। এখানে উত্তেজনা মানেই বিশ্ব জ্বালানি বাজারে ধাক্কা। ফেব্রুয়ারি ১৬ তারিখে ইরানের বিপ্লবী গার্ড সরাসরি লাইভ ফায়ার মহড়া চালায়। ভিডিওতে দেখা যায় সমুদ্রে একটি মক জাহাজকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে। এটি নিছক মহড়া নয়, এটি বার্তা, যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি। ফেব্রুয়ারি ১৭ তারিখে খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেন। তিনি বলেন, প্রতিরোধমূলক অস্ত্র থাকা জরুরি। যেসব দেশের কাছে প্রতিরোধ ক্ষমতা নেই তারা শত্রুর পায়ের নিচে পিষ্ট হয়। তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন চর খেতে পারে যেখানে থেকে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই বক্তব্য শুধু আত্মবিশ্বাস নয়, এটি কৌশলগত মনস্তাত্ত্বিক যুদ্ধও হতে পারে। জেনেভার আকাশে কূটনীতির নরম আলো। কথার টেবিলে বসেছিল তিন শক্তি, যুক্তরাষ্ট্র, ইরান ও রাশিয়া। লক্ষ্য ইরান সংকটের সুরাহা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের রক্তাক্ত অধ্যায়ের ইতি। কিন্তু ইতিহাস কি কখনো এত সহজে বাঁক নেয়? আলোচনা শেষ হতেই অন্য এক মঞ্চে শুরু হলো শক্তির মহড়া। ওমান সাগরের নীল জলে গর্জে উঠছে যৌথ নৌ অভিযান। তেহরান ও মস্কো একসঙ্গে নামছে সমুদ্রের দাবার ছকে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই মহড়া। ইরানের সংবাদ মাধ্যমের ঘোষণা, কূটনীতির পরপরই কামানের শব্দ। এর আগে হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়েছে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড কোর। সেটি ছিল স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরে মার্কিন উপস্থিতি চ্যালেঞ্জহীন নয়। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসৌদুলু জানালেন, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে যৌথ মহড়া হবে। কেন এই মহড়া? তেহরান ও মস্কোর ভাষ্য, সমুদ্র নিরাপত্তা জোরদার, নৌবাহিনীর সমন্বয় বৃদ্ধি। কিন্তু প্রশ্ন জাগে, এ কি কেবল নিরাপত্তা নাকি এটি এক নীরব কূটনৈতিক জবাব? মহড়ার সময় নিরাপত্তার কারণে কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এই সরু জলপথ দিয়ে পৃথিবীর বিপুল জ্বালানি পরিবহন হয়। বিশ্ববাজারের শিরায় রক্ত সঞ্চালনের মতোই এই পথ। একে বন্ধ করা মানে বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন থমকে দেয়া। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় মধ্যস্থতা করেছে ওমান। প্রথম দফা হয়েছিল মাস্কাটে। পরমাণু ইস্যু বহুদিনের। গত বছর জুনে ইরান ইসরায়েল সংঘাতে সেই আলোচনা থেমে যায়। তখন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ক্ষত শুকোয়নি এখনো। আর ঠিক এই সময়েই তেহরানের মসনদ থেকে উচ্চারিত হলো বজ্রনীনাদ। আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিলেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে। তিনি বললেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেটাঘাত খেতে পারে যেখান থেকে আর সেরে ওঠা যাবে না। এই বক্তব্য এসেছে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছেন। সম্প্রতি উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে মোতায়েন করেছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। সমুদ্রের বুকে যেন ভাসমান দুর্গ। এই দৃশ্য যেন দুই স্রোতের সংঘর্ষ। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে যুদ্ধজাহাজের ছায়া। একদিকে কূটনীতির হাসি, অন্যদিকে মহড়ার গর্জন। এই ঘটনা প্রবাহ কেবল সামরিক নয়, শক্তির মনস্তাত্ত্বিক খেলা। জেনেভার আলোচনার পরপরই যৌথ মহড়া শুরু করা মানে বিশ্বকে বার্তা দেয়া, আমরা কথা বলি কিন্তু প্রস্তুতিও রাখি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা চাপে, ইরান নিষেধাজ্ঞা আর হুমকির বৃত্তে। দুই দেশের এই সমুদ্র সংলাপ আসলে ভূ রাজনীতির নতুন সমীকরণ। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানির ধমনী, ওমান সাগর কৌশলগত সোপান, পারস্য উপসাগর শক্তির প্রদর্শন ক্ষেত্র। এই তিন জলের মিলন বিন্দুতে দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই, জেনেভার আলোচনার কালি শুকানোর আগে কেন এই গর্জন?